নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আবার ফ্লপ হলো মমতার সভা হলদিয়াতে। হলদিয়াতে গিয়েছিলেন শুভেন্দুকে টেক্কা দিতে, টক্কর দিতে, যে শুভেন্দুকে মেসেজ দেবো হলদিয়ার মাটিতে গিয়ে। বলা হয়েছিল, আর সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের বলা হয়েছিল 50,000 টার্গেট নিয়ে নামতে হবে, মানুষকে জমায়েত করতে হবে হলদিয়ার মাটিতে। শেষ পর্যন্ত মেরে কেটে 9,000 দর্শক জমায়েত হয়েছিল, অন্তত পুলিশের সূত্রে যা রিপোর্ট আমি অন্তত সংগ্রহ করেছি। তো এই সুপার ফ্লপ সবার নিরিখে আজকে আমরা এলাম, এই প্রতিবেদনটা তৈরি করে নিয়ে এলাম আপনাদের কাছে, যে মমতা কী চাইছে। যে দেখুন, পরিষ্কারভাবে একটা কথা স্পষ্টভাবে বলা দরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান কিন্তু সিপিএমের হাত ধরে। তার কারণ সিপিএম না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এভাবে উত্থান হতো না। একটা রাজনৈতিক বিবর্তন, একটা পরিবর্তন করার ক্ষেত্রে অন্ধ সিপিএম বিরোধিতার ইস্যুটাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ বিশ্বাস করে তাকে মসনদে বসিয়েছিল। তারপর গত 13 বছর ধরে যে শাসনটা কায়েম করেছেন, তাকে টক্কর কিন্তু সিপিএম দিতে পারছিল না। শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে গেলেন 2020 ডিসেম্বর, এবং তারপর থেকে ক্রমাগত প্রেশার তৈরি করতে করতে এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যেভাবে শুভেন্দুকে টার্গেট করা হচ্ছে, আলটিমেটলি শুভেন্দু কিন্তু বিরোধী মুখ হিসেবে বাংলায় প্রতিষ্ঠিত হচ্ছেন। আমি কেন আজকে এই কথাটা বলছি, আমি একটা তথ্য প্রথমে আপনাদের কাছে পেশ করব, যে গত 77 দিনে 115টা কর্মসূচি শুভেন্দু অধিকারী নিয়েছেন। ভালো করে খেয়াল করে দেখুন, গত 77 দিন, 2 মাসে গত 77 দিনে 115টা কর্মসূচি শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত নিয়েছেন। শুভেন্দু অধিকারী কোনো হেলিকপ্টার ব্যবহার করেননি। যে রুটে কভার করেছেন, একটানা কন্টিনিউয়াস রুট কভার করে গেছেন, অর্থাৎ পাশাপাশি দুটো জেলাতে 3টে-4টে করে প্রোগ্রাম নিয়েছেন। প্রথম দিকে 2টো করে নিতেন, পরবর্তীকালে সেটা 3টে করলেন, এবং আজকে যখন এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি তখন 5টা নিলেন। আমি হলদিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, যেদিন হলদিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি কী ছিল, যে কাঁথিতে আমি হাঁটব, এক। দ্বিতীয়ত ছিল এগড়ায় গিয়ে জুনমালিয়ার হয়ে একটু প্রচার করব, সেখানে একটা বক্তৃতা করব, এবং তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে হলদিয়ার মাটিতে, সেখানে বিকেলবেলা সেখানে একটা সভা করব। টার্গেট দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেস কর্মীদের 50,000-এর টার্গেট। শেষ পর্যন্ত সেটা মুখ থুকবে, 1/5 হলো না, প্রায় 9,000 মানুষের সমাবেশ, এবং সেখানে অনেক সামনে বিস্তর অঞ্চল ছেড়ে রেখে তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কিছু লোকজনকে অ্যাড্রেস করলেন এবং ভুলভাল কন্টিনিউয়াস বক্তৃতা দিয়ে চলে গেলেন। মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায় সভায় যাচ্ছে না, টানতে পারছে না, সেটা সামগ্রিকভাবে অনেকগুলো সভাতে সাম্প্রতিককালে আমরা দেখেছি। গাজলে মাত্র 1200 লোক নিয়ে সভা করেছেন। দুপুর 11টায় সভা করার কথা ছিল, সেটা অনেক দেরিতে সভা করেছেন। সিভিক ভলেন্টিয়ারদের, ICDS কর্মীদের নিয়ে ভিড় করানোর চেষ্টা হয়েছে, তাতেও ভিড় জমেনি। হলোটা কি? হলোটা যে হলো যেটা, সেটা হচ্ছে আলটিমেটলি যে এর পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শুভেন্দু অধিকারীর জায়গাটাকে নিশ্চিত করে দিচ্ছে। কেন বলছি এ কথা? ধরুন আমি বলছি, মমতা যেদিনকে হলদিয়াতে সভা করছেন এবং সভা যখন সুপার ফ্লপ করছেন, 9,000 মানুষের সমাবেশ করেছেন, এন্টায়ার পূর্ব মেদিনীপুরকে সমবেত করেছেন, দীঘা থেকে তমলুক সমস্ত জায়গা থেকে মানুষজনকে নিয়ে এসে বসিয়েছেন, কাঁদির লোকজনও নিয়ে এসে বসিয়েছেন, গাড়িতে লোক নিয়ে এসে বসিয়েছেন, কিন্তু সেখানকার রিপোর্ট হচ্ছে যে একটা গাড়িতে যেখানে 30 জন লোক আসতে পারে, সেখানে এসছেন 10 জন। ফলত আলটিমেটলি সবার ভিড়টা জমল না। ঠিক সেই দিন শুভেন্দু অধিকারী এন্টায়ার ঝাড়গ্রাম মাতিয়ে বেড়ালেন। 3টে জায়গায় তিনি পরপর সভা করলেন। একটি হচ্ছে বান্দোয়ানে সভা করলেন, শিলদাতে সভা করলেন, এবং শেষকালে রাত্রিবেলা 7:30টার সময় ঝাড়গ্রাম টাউনে জনসংযোগ যাত্রা করলেন। আমি প্রত্যেকটা ক্লিপ আপনাদের কাছে দেখাবো, প্রত্যেকটা ক্লিপ আপনাদের কাছে টুকরো টুকরো করে দেখাবো, যে একজন মানুষ যখন বান্দোয়ানে সভা করছেন, শিলদাতে সভা করছেন, 2টো সভা করছেন ঝাড়গ্রাম কনস্টিটিউয়েন্সির জন্য, এবং শেষকালে যে মিছিলটা করলেন, সে মিছিলটা আবার ঝালদা টাউনে করলেন। অর্থাৎ এন্টায়ার ওই ঝাড়গ্রাম লোকসভাটাকে কেন্দ্র করে একদিন সারাক্ষণ সময় দিলেন। আজকে যখন এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি, তখন আমি আপনাদের কাছে শুভেন্দু অধিকারী কর্মসূচিটা একটু দেখাচ্ছি আপনাদের কাছে, যেখানে শুভেন্দু অধিকারী সকালবেলা বলাইপাড়া বাজার তমলুক সকাল 10টা থেকে রোড শো শুরু করছেন জাস্টিস প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির জন্য। সকাল 10টা, খেয়াল করে দেবেন, একটা কর্মসূচি। মমতা বন্দ্যোপাধ্যায় সকালবেলা কোনো কর্মসূচি নেন না, কিন্তু এখানে শুভেন্দু অধিকারী সকাল 10টায় রোড শো করছেন বলাইপাড়া বাজার তমলুক সকাল 10টা। মেচেদা তমলুকে বিকেল 3টে থেকে রোড শো করছেন। মেচেদাতে তমলুকে সেখানে বিকেল 3টে থেকে রোড শো করছেন, এবং নন্দকুমার সেখানে তমলুকে বিকেল 5টা থেকে রোড শো করছেন। অর্থাৎ একসঙ্গে সকাল 10টা, দুপুর 3টে, বিকেল 5টায় 3টে রোড শো করলেন। নর্মালি একজন মানুষ 3বার রাস্তায় হাঁটলে তখন সারাদিনটা বিশ্রাম নেন। এরপরে কি খেয়াল করে দেখুন, শুভেন্দু অধিকারী পরবর্তী কর্মসূচি নিচ্ছেন হলদিয়াতে তমলুকে সন্ধ্যে 7টা। অর্থাৎ হলদিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সভা করে গেছেন, আজকে তার পাল্টা সভা করছেন হলদিয়াতে শুভেন্দু অধিকারী। সন্ধ্যে 7টায় হলদিয়া তমলুকে সভা করছেন। এইখানেই সভা শেষ হয়ে যাওয়ার কথা। 7টা থেকে 8টা সভা করে তারপর তিনি কাঁথির বাড়িতে ফিরে যেতে পারতেন, কর্মী সভা করতে পারতেন, বৈঠক করতে পারতেন। সেটা না করে
সেই শুভেন্দু আবার চলে যাচ্ছেন রাত্রির 8:30টার সময় বাগনান উলুবেড়িয়া। ভাবুন, রাত 8:30টার সময় বাগনান উলুবেড়িয়া, তার মানে একজন মানুষ 5টা প্রোগ্রাম নিলেন। সকাল 10টা, দুপুর 3টে, বিকেল 5টায় 3বার পদযাত্রা করে সন্ধ্যে 7টায় হলদিয়াতে সমাবেশ করে আবার 8:30টায় চলে যাচ্ছেন বাগনানে রোড শো করতে। আপনি ভাবুন, একদিনে 4টে রোড শো আর একটা হচ্ছে বড় সভা করছে। একটা মানুষ কতটা লোড নিতে পারে, এটা তো গেলে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতে পেরে উঠছেন না, তখন টক্কর দিতে গিয়ে একই দিনে যখন দেখলাম হলদিয়াতে ওই সমাবেশ হচ্ছে 9,000 মানুষের সমাবেশ, তখন শিলদা বালদোয়ানে আমি সভাগুলো খবর নিচ্ছিলাম। আমার যা সোর্স পুরুলিয়ার এই ঝাড়গ্রামের যা সোর্স আছে সমস্ত জায়গা থেকে বললো 18 থেকে 25,000 একটা সভাতে, আরেকটাতে 30,000-এর কাছাকাছি মানুষের সমাবেশ। ভাবতে পারেন, শুভেন্দু অধিকারীর সমাবেশ 18 থেকে 25, আরেকটা বলছেন 30। বলছেন প্রথম দিকে 25 ছিল, একটু রোদের জন্য ভিড়টা কমলো, কিন্তু সেটাও নট লেস দ্যান 18,000 সেই ভিড় হলো শুভেন্দুর সভায়। শিলদা বান্দোয়ানে 18 থেকে 25 আর 30,000-এর মানুষের সমাবেশ হলো। মমতা তখন 9,000 মানুষকে নিয়ে সমাবেশ করছে। মমতা তো বুঝতে পারছেন, কারণ এদিন সকালে কাঁথিতে একটা মিছিল করলেন। আমি কাঁথির মিছিলটা দিকে দেখছিলাম। কাঁথিতে আমার কাছে যা সোর্স আছে আমি খবর নিচ্ছিলাম, কাঁথিতে সমস্ত এলাকা থেকে গাড়িতে করে সমস্ত লোকজনকে নিয়ে আসা হয়েছিল। কাঁথি শহরে অতটা ভিড় হবে না বলে বিভিন্ন অঞ্চল থেকে, মানে এন্টায়ার কাঁথি কনস্টিটিউয়েন্সির 7টা বিধানসভা থেকে লোক জড়ো করা হয়েছিল কাঁথি টাউনে। কি দিদি হাঁটবেন, তাদের বিভিন্ন পকেটে দাঁড় করিয়ে রেখে দেওয়া হয়েছিল। কাঁথির অরিজিনাল লোক খুব কম ছিল। তৃণমূল কংগ্রেসের গ্রাম থেকে লোক নিয়ে এসে শহরে মিছিলে দিদির পাশে দাঁড় করানো, এবং মিছিলের রুটটা বাছালো সব থেকে সরু গলি, বড় রাস্তা দিয়ে না, যে মেজর রাস্তা দিয়ে তাহলে ভিড়টা এক্সপোজড হয়ে যাবে। সবথেকে ইন্টারেস্টিং যেটা, পুলিশের সমাবেশ করা হয়েছিল প্রায় 4,000-এর কাছাকাছি। প্রথমে শুনেছিলাম 3,000, পরবর্তীতে পুলিশের সূত্রে যা খবর পেলাম প্রায় 4,000 পুলিশ। তার মধ্যে সিভিক ভলেন্টিয়ার ছিল, হোমগার্ড ছিল, টেম্পোরারি হোমগার্ড ছিল, কনস্টেবল ছিল, সিভিক পুলিশের যত রকম মহিলা পুলিশ ছিল, আইবির লোক ছিল, স্পেশাল ব্রাঞ্চের লোক ছিল, কলকাতা থেকে উড়ে যাওয়া প্রায় 300 সিকিউরিটি ছিল। সব মিলিয়ে আলটিমেটলি 3 কিলোমিটারের একটা মিছিল হাঁটলেন, একটা সরু রাস্তা দিয়ে হাঁটলেন। এই 3 কিলোমিটার মিছিলে ধরুন আমি বলছি 4,000 যদি পুলিশ থাকে তো 3 কিলোমিটার তাতেই কভার আপ হয়ে যায়। তো যাই হোক, তৃণমূল কংগ্রেসের লোকজন ছিল, তাদের বিভিন্ন পকেটে দাঁড় করিয়ে রেখে ড্রোন উড়িয়ে একটা এক্সপোজার দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ সেটাও কাঁথির মিছিলটাও ফ্লপ। কেন কাঁথিতে এর আগে শুভেন্দু অধিকারীর মিছিল হয়েছে, 4 গুণ লোক হয়েছে। আমি কাঁথির যারা সাংবাদিকতা করেছেন, লোকাল সাংবাদিকতা করেন, তারা আমাকে বললেন যে দাদা শুভেন্দু অধিকারীর মিছিলে 4 গুণ লোক ছিল, মমতার এতে 1/4 লোক ছিল, কিন্তু তাতেও প্রায় 4,000 পুলিশ। এই যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, অর্থাৎ শুভেন্দুকে টক্কর দিতে শেষ পর্যন্ত পৌঁছে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো কাঁথিতে পৌঁছেছেন, কখনো হলদিয়াতে পৌঁছেছেন। মেসেজ ইজ ক্রিস্টাল ক্লিয়ার যে পরিবর্তনের একটা হাওয়া তুলে গেছে। আমার এই সম্বন্ধে, এই প্রসঙ্গে আপনাদের কাছে একটা বিশেষ কথা আমার মনে হচ্ছে বলে আমি বলছি, যে দেখুন 2024-এর লোকসভা নির্বাচন বাঙালি অনেক কারণে মনে রাখবে। তার একটা বড় কারণ হচ্ছে সর্বনিম্ন রুচিবোধের পরিচয় 2024-এর লোকসভা নির্বাচন। সবথেকে খারাপ লোকসভা নির্বাচন, মানে এত নিকৃষ্ট মানের আচার ব্যবহার। সন্দেশখালি তার একটা বড় উদাহরণ। এত নোংরামি বোধহয় কোনো জায়গায় হয়নি, সারা ভারতবর্ষে কোথাও হয়নি। এটার জন্য একটা মনে থাকবে। দ্বিতীয় যেটা আমার মনে হয়েছে, 2024-এর লোকসভা নির্বাচনই কিন্তু শুভেন্দু অধিকারীকে একটা অন্য মাত্রা দিয়ে দিল। আমি বলছি, পশ্চিমবঙ্গের ভাবী মুখ্যমন্ত্রী হিসেবে অনেকে শুভেন্দু অধিকারীর নামটা বলেন, কিন্তু তিনি তার যোগ্যতায়, সেই শুভেন্দু অধিকারী যদি সে কোনো দিন সেই জায়গায় যাবেন তো বটেই, সেই লক্ষ্যে তিনি ধাবমান। যে লড়াইটা গত কয়েক মাসে দিলেন, 77 দিনে 115টা কর্মসূচি, যে মানুষটা নিতে পারে সেই মানুষটাকে ক্রমাগত মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করে যাচ্ছেন। গদ্দার বলে অভিহিত করতে গিয়ে এন্টার পূর্ব মেদিনীপুরের মানুষকে গদ্দার বলে অভিহিত করে দিচ্ছেন, এবং সেটা পূর্ব মেদিনীপুরে বহু মানুষ বলছেন এটা আমরা ভালো চোখে দিচ্ছি না। তৃণমূল কংগ্রেসের ইন্টারনাল রিফট, তৃণমূল কংগ্রেসের বাজে ক্যান্ডিডেট দেওয়া, সব মিলিয়ে সব কিছুই কিন্তু এখন প্র্যাকটিক্যালি ডেফিসিটের জায়গায় যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শুভেন্দুর গড়ে আক্রমণ করতে গেলেন। শুভেন্দু স্ট্র্যাটেজিক্যালি যেটা করলেন, গতকাল নন্দীগ্রামে একটা বড় সমাবেশ করলেন, তার আগে আরেকটা পূর্ব মেদিনীপুরের জায়গায় সমাবেশ করেছিলেন, করে আজকের দিনটা চলে গেলেন পাশেই এতে আপনার ঝাড়গ্রামে চলে গেলেন, খুব কাছাকাছি ঝাড়গ্রামে চলে গেলেন। সেখান থেকে নজর রাখলেন পুরোটা, এবং আগামীকালে যে কর্মসূচি রাখলেন সেটা একদিকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির জন্য পুরোটাই প্র্যাকটিক্যালি রাখলেন। সকাল 10টা, দুপুর 3টে, বিকেল 5টায় 3টে রোড শো করে সরাসরি হলদিয়াতে গিয়ে তিনি সন্ধ্যে 7টায় শো করে আবার হাওড়া জেলাটাতে চলে এলেন। হাওড়ার নির্বাচন খুব তাড়াতাড়ি। এই যে এন্টায়ার এফর্টটা দিচ্ছেন শুভেন্দু অধিকারী, এটা তার একটা যোগ্যতার নির্ণায়ক হচ্ছে। বাঙালি যে যোগ্যতার নির্ণয়ের মাপকাঠি করেন না, আলটিমেটলি সেইটার দিকেই কিন্তু পৌঁছে যাচ্ছে। এই পরিমাণ লোড, এই পরিমাণ পরিশ্রম, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন এতটা লোডও নিতে পারতেন না। নিতেন লোড, কিন্তু এই লেভেলের লোড নিতে পারতেন। আগে প্রথম দিকে 2টো করে সভা এবং মিছিল, এখন দিনে 5টা করে সভা এবং মিছিল।
উইদাউট দ্য হেল্প অফ এনি হেলিকপ্টার, এন্টায়ারলি মস্তিষ্ক খাটিয়ে পার্টিকে মাঠে নামিয়ে রাস্তায় নামিয়ে এই লড়াইটা লড়তে নেমেছেন শুভেন্দু। আমি আজকের এই প্রতিবেদনে আমার এই সংক্ষিপ্ত ব্যাখ্যাটা করলাম এই কারণে, জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইজ এনশিওরিং যে আফটার হিজ এক্সিট নবান্নের 14 তলায় শুভেন্দু অধিকারী বসবেন, তার ভাইপো নয়। তার কারণ ক্রমাগত যে আক্রমণটা করছে না, শুভেন্দুর প্রতি মানুষের ভালোবাসা সিম্প্যাথিটা আরও বাড়বে। এই যে বলছেন নন্দীগ্রামের মানুষকে খাপানোর চেষ্টা করলেন যে নন্দীগ্রামে গণহত্যা সিপিএম এবং শুভেন্দু শিশির অধিকারীর মস্তিষ্ক প্রসূত, এটা আলটিমেটলি বুমেরাং হয়ে মমতার কাছে যাবে। মমতা নিজেও বুঝতে পারছেন বোধহয় যে দিন ক্রমাগত ক্ষয়িষ্ণু হচ্ছে। ভাইপো শ্রীঘরে যাবে, কাল হোক পরশু, পরশু হোক তরশু, সেন্ট্রাল গভর্নমেন্টের শেষ পর্যন্ত গ্রিন সিগন্যাল পেলে ইডি ফাইনাল সেই ডিসিশনের দিকে যাবে। কিন্তু আমি আপনাদের বলছি, আমি এই প্রসঙ্গেই একটা কথা খুব পরিষ্কারভাবে বলা দরকার, সেটা হচ্ছে যে বিরোধী নেতা, বিরোধী মুখ হিসেবে, অবিসংবাদিত মুখ হিসেবে অনেক বিরোধী নেতা নেত্রী আছে। সিপিএম ক্রমশ হারিয়ে যাচ্ছে, এবারে হয়তো 2%, 1% ভোট বাড়াবে, কিন্তু লোকসভা 42-এ খাতা খুলবে বলে মনে হচ্ছে না। আমার এটা নিজস্ব অবজারভেশন, ঠিক কি ভুল সেটা পরবর্তীকালে প্রমাণ হবে। 2-3টে সিটে হয়তো মার্জিনালি ভোটের ইম্প্রুভমেন্টটা হবে, কিন্তু দিনের শেষে লড়াইটা কিন্তু বিজেপি ভার্সেস তৃণমূল থাকছে। এবং 2024-এর নির্বাচন কিন্তু চোখ আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল যে আলটিমেটলি নবান্নের 14 তলায় গিয়ে বসতে চলেছেন যে মানুষটি, সে মানুষটার নাম শুভেন্দু অধিকারী, এবং তার পথটাকে মসৃণ করছেন অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্সে যাওয়ার পথ মসৃণ করেছিল সিপিএম, মিথ্যে অভিযোগ, কুৎসিত অভিযোগ, সর্বনিম্ন রুচি দিয়ে আক্রমণ, সবই আমরা সেই সময় দেখেছিলাম। মানুষ ঘৃণা ভরে তাকিয়েছিল সেদিকে। আর তারই মাঝে কিন্তু তার রিফ্লেকশনটা হচ্ছে নির্বাচনী প্রচারগুলোতে। অন্তত গত 15 দিনে নির্বাচনী প্রচার দেখলে বোঝা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো সভা অ্যাটেন্ড করেছেন তার 20% সভায় তার এক্সপেকটেশন ফুলফিলড হয়েছে মানুষের, দর্শকের। কিন্তু 80% সবাই কিন্তু যে ধরনের জনসমাবেশ হওয়ার কথা সেটা হচ্ছে না। তার একটা বেশি কারণ অবশ্য যে সমস্ত স্কুলের কন্যাশ্রীদের গাড়ি করে নিয়ে আসা যাচ্ছে না, তার মাদের নিয়ে আসা যাচ্ছে না, ফলত সেখানে একটা ঘাটতি হয়ে যাচ্ছে। পুলিশ অ্যাডিকুয়েট পাওয়া যাচ্ছে না, পুলিশের ভিড় সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে ভিড়টা বাড়ানো হয়। যেমন গতকাল হাওড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় সভা মিছিল করেছিলেন, সেখানেও 3 থেকে 4 হাজার পুলিশের সমাবেশ। এবং তার সঙ্গে আরেকটা অ্যাডিশন এবারে নির্বাচন হয়েছে, লোকসঙ্গীতের বিভিন্ন লোকসংস্কৃতি দপ্তর, অর্থাৎ ইনফরমেশন ডিপার্টমেন্ট, ইন্ডোনেশিয়ানের ডিপার্টমেন্টের সমস্ত শিল্পীদের নিয়ে এসে মমতার মিছিলে ভিড় করানো হচ্ছে, মিটিংয়ে ভিড় করানো হচ্ছে, বাধ্যতামূলক করানো হচ্ছে। কারণ তা নাহলে পরবর্তীকালে তারা রেমুনারেশন পাবে না, টাকা পাবে না। অর্থাৎ লোক জমায়েতের ক্ষেত্রে ওই লোকসংস্কৃতি দপ্তরের প্রচুর শিল্পীদের নিয়ে এসে বসিয়ে রাখা হচ্ছে, কাউকে মঞ্চে তোলা হচ্ছে, মিছিলে হাঁটানো হচ্ছে। হাওড়ার মিছিলেও দেখলাম তথ্য সংস্কৃতি দপ্তরের রেজিস্ট্রিকৃত সেই সব শিল্পীরা মাথায় ঘট নিয়ে নাচছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে মানুষ তাকে নিচ্ছে না। আর ঠিক এই সময় দাঁড়িয়ে যে ভুলগুলো, যে স্তরে আক্রমণটা করছেন, যেভাবে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করছেন, তাতে শুভেন্দু অধিকারীর প্রতি মানুষের আস্থা বাড়ছে এবং সেই আস্থার প্রতিফলন হচ্ছে। মমতার সভায় যখন 9,000-এর ভিড় হচ্ছে, তখন শুভেন্দুর সভায় 30 থেকে 40 হাজার মানুষের সমাবেশ হচ্ছে, প্রায় প্রত্যেকটা সমাবেশে নিয়ম করে। আজকেই প্রতিবেদন শেষ করব আমি যে ঝালদা এবং বান্দোয়ান এবং শিলদাতে যে দুটো সভা শুভেন্দু অধিকারী করেছেন তার টুকরো টুকরো অংশ বিশেষ আপনাদের দেখাবো। এবং অবশ্যই দেখাবো সেই রাত্রির 7:30-8টার সময় যখন এর ঝালদা টাউনে গিয়ে জনসংযোগ যাত্রা করেছেন তাঁর ক্লিপিংগুলো দেখাবো। দেখুন আর বুঝুন আমি যে যুক্তিগুলো আপনাদের সামনে পেশ করলাম ঠিক না ভুল, এই ভিডিওগুলো দেখলে কিছুটা আপনাদেরও ধারণা পরিষ্কার হবে। আগে আলিপুরদুয়ারে গিয়ে আমার জনজাতি বোন দিদিদের হাত ধরে নাচছিল। আপনারা কি দুটো হাত দেখেছেন? মাননীয় মুখ্যমন্ত্রীর দুটো হাতে গ্লাভস লাগানো ছিল, দেখেননি ছবি? আমি মিথ্যা বলছি? বিরোধী দলনেতা কি চোখে দেখে? ওই দিন ওই ছবিতে প্রমাণ হয়ে গেছে। এখন দেখবেন কালকে গজাসমুলে এসে কালকেও নাচবে, বলে আমার মাদল কোথায়, আমার ধামসা গেল কোথায়? সিধু বাবুর তো পরিবারকে পেলাম, কানু বাবু তো এলো, ডহর বাবু কোথায়? আরে মূর্খ মুখ্যমন্ত্রী জানে না ডহর মানে রাস্তা। এই মুখ্যমন্ত্রী এই করতে আসবে, কালকে অবশ্য আর হাতে গ্লাভস থাকবে না। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এই বিরোধী দলের নেতা 2,28,00,000 লোকের প্রতিনিধি, এর সব চুরি চামারি, যত রকম লম্পটগিরি আর মিথ্যাচার ভান্ডা ফোড় করে দিয়েছি। আজকে খুব গালাগালি করেছে হলদিয়ায় আমাকে, গদ্দার বাবু।
কালকে উত্তর দেব সন্ধ্যা 7টায় হলদিয়ার দুর্গা চকে। এখানে কিছু বলবো না, ধরে ধরে উত্তর দেব। আপনার সঙ্গে ডাক্তার দাসের কি সম্পর্ক স্বাস্থ্য দপ্তরে, সেটাও কালকে বলবো। করোনা কোভিডের সময় আমাদেরকে যথাসময়ে ভ্যাকসিন দিয়ে আমাদের প্রাণ বাঁচিয়েছেন নরেন্দ্র মোদী। তাই আমরা সবাই মিলে আগামী দিনে পাক অকুপাই কাশ্মীরকে ভারতে ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা বন্দে মাতরম জয় শ্রীরাম বলে, জয় জোহার বলে আমরা সবাই সমবেত হব মোদীজির সভাস্থলে। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে এবারের ভোট ভয়মুক্ত পরিবেশে অবাধ হবে। প্রতি বুথে ঝাড়গ্রাম বিধানসভা লোকসভাতে 6 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকছে। ঝাড়গ্রাম লোকসভাতে 100টির বেশি সেন্ট্রাল ফোর্সের কিউআরটি থাকছে। প্রত্যেক বুথে ওয়েবকাস্টিং ক্যামেরা থাকছে, যার নিয়ন্ত্রণ দিল্লি থেকে হবে। আমি শুধু অনুরোধ করব, আপনারা জলপান করার আগে ভোটদানটা করবেন, সকাল সকাল ভোট দেবেন। এবং কোথাও যদি দেখেন অ্যাবসেন্ট আর মৃত ভোটার প্রক্সিটিতে পাঠাচ্ছে তোলামূলের চোরেরা পুলিশের সাহায্যে, সাথে সাথে আমাদেরকে জানাবেন, আমরা তাদের উল্টো দিকে ঝুলিয়ে সোজা করার ব্যবস্থা করব। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বিরসা মুন্ডা জিতদার। ভগবান বিরসা মুন্ডাকে স্মরণ করে জঙ্গল মহলে জনজাতি গৌরবকে, সাংস্কৃতিক প্রথাকে, কোথাও জনজাতি আদিবাসী, কোথাও কুর্দি ভাইরা, কোথাও আমাদের অন্যান্যরা, সবাই ভারতবাসী মিলে আমরা একসাথে লড়বো। মোদীজির হাতে দেশ তুলে দেবো। এই ছেলেটি যদি 30 বছর ডাক্তারি করতো, আরো 10-15 কোটি টাকা রোজগার করতে পারে। 1 লক্ষ টাকার বেশি পদত্যাগ করে গেছে। জয় পরাজয় আপনাদের হাতে। জেতাবো দাদা, জেতাবো আমরা। সময় আছে, আর 1 বছর বাকি আছে। 8 বছরের পরে অবসর কাটাবো, সেই জন্য আসেন। এই 30 বছর চাকরি করতে পারেন। দাদা একটা রিকোয়েস্ট, একটা তরুণ চিকিৎসককে আপনারা পাঠান এবং জেতান। দাদা উপরে যেমন মোদীজির গ্যারেন্টি থাকলো, নিচে বিরোধী দলনেতারও গ্যারেন্টি। এখানে সমাপ্ত। রূপাল মাহাতো সহ একটা রিকোয়েস্ট, নগর মন্ডলকে বিশেষ করে কৃতজ্ঞতা। তারা এত রাত্রে এত মানুষ আমি দেখেছি ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে, দাদা প্রায় একটা 700 রিকোয়েস্ট, মিটার লম্বা মিছিল ছিল, কোনো রো ছিল না, একেবারে জনসুনামির মতো। আমার সামনে 3000 ছিল, পিছনে আরো 1,500-2,000 ছিল। দাদা একটা এত রিকোয়েস্ট, মানুষ সংগঠন না থাকলে হয় না। আমি নগর মন্ডলকে এবং জেলা কমিটিকে, মোর্চাদেরকে আমি আরেকবার স্যালুট করে আমার কথা শেষ দাদা করছি। একটা রিকোয়েস্ট। এই পশ্চিম বাংলার মুক্তি সূর্য শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম এই পশ্চিম বাংলার জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম अरे अमर नेता तुम्हार नेता शुभेंदु दा आगे बढ़ो, हम तुम्हारे साथ हैं। স্বাগতম এই বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম এই বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম জঙ্গলমহলের মুক্তি সূর্য শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম। আমাদের মায়েদের কোনো সুরক্ষা নেই, কোন নারীর এই রাজ্যে সুরক্ষা নেই। শিক্ষিত মেয়েরা চাকরি পায় না। এখানকার শাঁখা পলা সিঁদুরের, তুলসী মঞ্চ, শঙ্খ প্রদীপের কোনো মূল্য নেই এই পশ্চিম বাংলায়। এই মুখ্যমন্ত্রীর আমলে 21-এর আগের কথা ছেড়ে দেন। হাঁসখালিতে ক্লাস 9-এর ছাত্রী, শিডিউল কাস্ট পরিবারের, তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের ছেলের জন্মদিনে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে অর্ধমৃত অবস্থায় চিকিৎসার সুযোগ না দিয়ে তাকে মেরে ফেলা হয়। ডেথ সার্টিফিকেট ছাড়া শ্মশানে পুড়িয়ে ফেলা হয়। একইভাবে কালিয়াগঞ্জে রাজবংশী বর্মন পরিবারের ক্লাস 12-এর ছাত্রী, তাকেও একজন জিহাদি, তার নাম জাভেদ, তিনি ধর্ষণ করে খুন করে
তাকে মারেন এবং বলা হয় পুকুরে ডুবে বিষ খেয়ে মারা গেছে। একইভাবে একজন জনজাতি মহিলা ক্লাস 10-এর ছাত্রী বোন মেয়ের সম মাটি গাড়াতে স্কুল থেকে ফেরার সময় তাকে খুন করা হয়। আপনারা দেখেছেন রামপুরহাটের বকটুইতে যে সংখ্যালঘু মুসলমানরা মমতা ব্যানার্জিকে দুহাত ভরে ভোট দিয়েছিলেন 21 সালে, তাই তিনি মুখ্যমন্ত্রী। 7 জন মুসলিম মহিলা নিরপরাধ, 4 জন শিশু ভাদু এবং আনারুল, 2 গুন্ডা শিকল তুলে পুড়িয়ে মারে। এইভাবে যদি দেখতে থাকেন হাঁসখালি থেকে সন্দেশখালি মাঝরাত্রে দিদিদের বোনেদের মায়েদের ডেকে নিয়ে গিয়ে পিঠা তৈরির নামে শারীরিক নির্যাতন বছরের পর বছর ধরে শাহজাহানের গোষ্ঠী করেছে। আর মমতা ব্যানার্জি তাদেরকে প্রোটেকশন দিয়েছেন। আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রত্যেকটা স্কিম মায়েদের কথা, শক্তি স্বরূপা নারী শক্তির কথা ভেবে করেন। 1, শৌচালয় নির্মাণ। গোটা দেশে 14 কোটি শৌচালয়, এই রাজ্যে 80 লক্ষ শৌচালয়। আপনি জানেন বিনপুর 1-2 কয়েক কোটি টাকা শৌচালয় কাগজপত্রে দেখিয়ে তুলে নিয়েছে, একটাও বাড়িতে শৌচালয় তৈরি হয়নি। নরেন্দ্র মোদীজি 11 কোটি উজালা গ্যাসের কানেকশন দিয়েছেন। বাজারে যে গ্যাস 813 টাকা করে পাওয়া যায়, সেই গ্যাস উজালার গ্রাহক মায়েদের দিদিদের বোনেরা 513 টাকা করে পান। নরেন্দ্র মোদীজি 11 কোটি বিনা পয়সায় স্টোভ গ্যাসের কানেকশন ছাড়া আপনাদেরকে উজালার কানেকশন দিয়েছে ভারতবর্ষে। মহিলাদের জন্য নরেন্দ্র মোদীজি যে 4 কোটি পাকা বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার বানিয়েছেন, তার 3.5 কোটি বাড়ির এগ্রিমেন্ট মহিলাদের নামে করতে হয়েছে। বাড়ির মালিক মহিলারা, নইলে তিনি কাউকে বাড়ি দেননি। নরেন্দ্র মোদীজি লোকসভা বিধানসভায় মহিলাদের 1/3 সংরক্ষণ দিয়েছেন। নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের 1 নম্বর সংবিধানের পোস্ট দ্রৌপদী মুর্মুর মতো মাকে দিয়েছেন, যিনি একজন জনজাতি পরিবার থেকে উঠে এসেছেন। তাই মায়েরা, আমাদের শক্তি স্বরূপা দেবী শক্তি, জোট বেঁধে ভোট দিন পদ্ম ফুলে। ভারতবর্ষকে বাঁচাতে হবে, আমাদের পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে।